নমস্কার, গুড আফটারনুন। শুরু করছি তিনটের নিউজ কর্নার। আমি অনির্বাণ, আমার সঙ্গে রুমেলা। একটা কথা তো মানতেই হবে, আজকে বাঙালি বা ভারতীয় যথেষ্টভাবে খাদ্য সচেতন এবং স্বাস্থ্য সচেতন। কোলেস্টেরলের মাপ তারা রেগুলারলি মাপায়, হাঁটে সন্ধেবেলা বা সকালবেলা। কিন্তু এত কিছু করেও অনেক জায়গায় অনেক গলদ থেকে যাচ্ছে সরকারি এবং বেসরকারি তরফে। সেটা নিয়ে আজকে আমরা শুরু করি। ডেফিনেটলি তাই। এটা ভীষণভাবে আমাদের মনে হয় দর্শকরা যারা রয়েছে তাদের জানা দরকার। দেখুন, স্ন্যাক্স থেকে ড্রিঙ্কস সমস্ত এখন আজকে আমাদের জীবনটা কিন্তু সমস্ত ওই প্যাকেটজাত খাদ্যদ্রব্য যেখানে ভরা থাকে বিভিন্ন প্যাকেটে, সেই প্যাকেটজাত খাবার ছাড়া আমাদের কিন্তু চলেই না। কিন্তু আমরা যা রংচঙে প্যাকেটে ভরা খাবার কিনি তাতে কজন খেয়াল রাখি তাতে খাদ্যগুণ কতটা ঠিকঠাক রয়েছে বা কোন গুণ আছে ওটাতে, সেটা আমার শরীরে ওটা বেগুন হয়ে যাবে। যারা নজর দেন তাদের কিন্তু এত ছোট ছোট লেখা থাকে, আমরা পড়তেও পারি না ঠিক করে এবং পড়তে ইচ্ছে করে না আলটিমেটলি। কেননা প্যাকেটগুলোতে কার্যত দায় সারাভাবে এতটা ছোট হরফে লেখা হয় যে নজরই আসে না। আবার কোনো সংস্থার দাম ছাড়ের কথা যতটা ঢালাও করে লেখা হয়, পুষ্টিগুণ সম্পর্কে কিন্তু তথ্যগুলো স্রেফ চেপে যাওয়া হয়। এই প্রেক্ষাপটে দেশের খাদ্য নিরাপত্তা এবং মান নির্ণায়ক সংস্থা FSSAI একটা গুরুত্বপূর্ণ প্রস্তাবে সায় দিল। প্রস্তাবে কি বলা হয়েছে? বলা হচ্ছে যে কোনো প্যাকেটবন্দি খাবারের ক্ষেত্রে তা পুষ্টিগুণ কি তা বড় এবং মোটা হরফে প্যাকেটে লিখতে হবে। গ্রাহকরা যাতে খাবারের পুষ্টিগুণ সম্পর্কে আরও সচেতন হন, তার জন্যই এই প্রস্তাব রাখা হয়েছে FSSAI এর কাছে। আসলে যেই প্যাকেটগুলোর কথা আমরা বলছি, যেগুলো আমরা কিনছি, সেখানে কতটা ফ্যাট রয়েছে, কতটা সুগার রয়েছে, এইগুলো কিন্তু আমরা সত্যি এত চোখে প্রেশার দিয়ে পড়তে হয়। অনেক সময় আমরা সেটাকে ওভারলুক করে যাই যে ঠিক আছে কিনে নিই, যেই জিনিসটা আমরা কিনছি না। কিন্তু কোন খাবারে কতটা ফ্যাট, কোন খাবারে চিনি বেশি রয়েছে, অনেক ক্ষেত্রেই তা না জেনে কিনে ফেলি আপনারা। খাবারের প্যাকেটের নাম, দাম কিংবা ছাড়ের কথা যেভাবে গুছিয়ে লেখা থাকে, পুষ্টিগুণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলি সেভাবে তো স্পষ্ট করা হয় না। অনেক ক্ষেত্রেই প্যাকেটে একেবারে তো নম করে ওই ছোট করে লিখে ছেড়ে দেওয়া হয়, আর তার ফলে আপনার চোখেই পড়ে না। এতে কি হচ্ছে? অসংক্রামক বিভিন্ন ব্যাধি আস্তে আস্তে বাড়ছে। গ্রাহকরা প্যাকেটবন্দি খাবার কেনার সময় যাতে আরও ভালো করে পুষ্টিগুণ বিবেচনা করেন, খাবারের বিষয়ে যাতে সঠিক পথে এগোতে পারেন, তার জন্যই এই সিদ্ধান্ত। আমরা কি এই নিয়ে একটু এক্সপার্টের সঙ্গে কথা বলি? একজন বিশেষজ্ঞের সাথে কথা বলা দরকার। আমাদের সঙ্গে ডায়েটিশিয়ান রয়েছেন, রাখি চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। স্বাগত জানাবো আপনাকে TV9 বাংলা স্টুডিও থেকে অনির্বাণ, এবং রুমেলা রয়েছে আপনার সঙ্গে। সত্যিই এটা ভীষণ এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্যার। একটা প্যাকেট আমি কিনলাম, একটা স্ন্যাক্সের প্যাকেট, সেখানে খাদ্যগুণ কি কি রয়েছে এত ছোট ছোট করে লেখা থাকে যে আমি ক্লিয়ারলি বুঝতে পারি না, অথচ দামটা, MRPটা অনেকটা বড় হরফে লেখা থাকে। এতে তো পুষ্টিগুণ আছে নিশ্চয়ই খাবারে, কিন্তু আমি দেখতে মিস করে যাচ্ছি। এতে অসংক্রামক ব্যাধিও অনেক বাড়ছে। কিভাবে উপায় এর থেকে মুক্তি? নমস্কার। আজকের আলোচনাটা ভীষণ বাস্তবিক ইভেন্ট। বর্তমান দিনে আমরা যে পেশেন্ট পাই সারা তার মধ্যে বেশি হচ্ছে লাইফস্টাইল, বিপি বেশি, ওভারওয়েট, কার্ডিয়াক সমস্যা, লিভারের সমস্যা। এই প্রত্যেকটা জিনিস ইয়াং জেনারেশনের ক্ষেত্রে PCOD ভীষণ ইম্পর্টেন্ট। এর কারণ কিন্তু আমাদের ভুল খাবার খাওয়া, সেটা কিন্তু ভীষণ রকম, মানে আমরা ভুল খাবার আজকে খাই। মানে কি হয়, আমরা ওই বাইরের যেটাকে চাকচিক্য সেটাকেই দেখি। সাপোজ আমি একটু কিডনির সমস্যা আছে, তাকে আমি সারাদিন একটা সল্টের মাপ রেখে যে প্যাকেট যত খাবার খাচ্ছে তার মধ্যে যে সল্টটা লুকিয়ে আছে সেটা কিন্তু সে একদম ওভারলুক করে যাচ্ছে। আমাদের প্রবলেম সেই জায়গাটা, কারণ এই কম্পোজিশন গুলো একটা ছোট ভাবে লেখা থাকে, মানে শুধুমাত্র ওই ব্র্যান্ডটাকে বড় করে দেখানোর জন্য, শুধুমাত্র যাতে মানুষের এই খারাপটা চোখে না পড়ে। বেসিক্যালি আমাদের এই মার্কেটিং সংস্থাগুলো এই জন্যই কিন্তু তার নিউট্রিশনাল কম্পোজিশনটাকে এরকম ভাবে ছোট ভাবে লেখে।
তো সেই জায়গাতে মানে ফাসাই যে ডিসিশন নিয়েছে এবং আমাদের সেটাকে অ্যাপ্রুভও করেছে, তো সেই জায়গাতে ভীষণ দরকার ছিল। ধন্যবাদ রাখি দেবী, ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। রুমেলা, ভয়ঙ্কর জিনিস হচ্ছে আমাদের দেশে প্রায় 10 কোটিরও বেশি লোক ডায়াবেটিসে আক্রান্ত, অ্যাকিউট ডায়াবেটিস, এবং তার 4 গুণ ডায়াবেটিস হবার অপেক্ষায় রয়েছে। এই বিষয়গুলো দায়ী বলে দেখো তুমি আমরা তো বিভ্রান্তিকর বিজ্ঞাপনে বিভ্রান্ত হচ্ছি না, লেখা আছে ঠিক এটা রোমান্টিক মুহূর্ত তৈরি করুন এটাকে। এবার রোমান্টিক মুহূর্ত ইমোশন এটা বলছে, বিশেষজ্ঞরা বলছেন যে একটা রোমান্টিক মুহূর্ত তৈরি করতে গিয়ে তুমি নিজের অজান্তে অনেক চিনি খেয়ে ফেলছো বা অনেক ফ্যাট খেয়ে ফেলছো, তুমি জানো না, কিন্তু রোমান্টিকতার স্বার্থে তোমার শরীরের ক্ষতি হয়ে যাচ্ছে। এবং এই বিভ্রান্তিকর এই বিজ্ঞাপনগুলো নিয়ে কিন্তু আস্তে আস্তে কেন্দ্রীয় সরকার, স্টেট গভর্নমেন্ট এটা কিন্তু করা হচ্ছে, এটা একটা ভালো দিক। আদারওয়াইজ স্বাস্থ্য সচেতন বাঙালি বা ভারতীয় কিন্তু ক্রমশ অসুস্থতার দিকেই যাবে। এবার রুমেলা, তুমি আমাদের বলো সারা বিশ্বে কোথায় কি হচ্ছে, কি প্রতিদিনের মতো গুরুত্বপূর্ণ 5-5টি খবর রয়েছে আজকের 3টে নিউজ কর্নারে। যে খবরের দিকে আমাদের শুরুতে নজর রাখতেই হচ্ছে, এক এক করে সেই খবরগুলো আপনাদের সামনে। চোপড়া কাণ্ডে নয়া মোড়, অত্যন্ত ইন্টারেস্টিং। সেলিম অমিত মালব্যের বিরুদ্ধে অভিযোগ, নির্যাতনের ভিডিও ভাইরাল করার অভিযোগ মহিলার, আর মহিলার অভিযোগের ভিত্তিতে এফআইআর চোপড়া থানার। 30শে জুন অভিযোগ দায়ের মহিলার। এফআইআর এর নথি সামনে আসতেই রাজ্য রাজনীতিতে শোরগোল। অন্যদিকে সন্দেশখালী মামলায় সুপ্রিম ধাক্কা রাজ্যে। সিবিআই তদন্তের বিরুদ্ধে রাজ্যের আর্জি খারিজ। কাউকে বাঁচানোর চেষ্টা কি করছে রাজ্য, প্রশ্ন সুপ্রিম কোর্টের। সন্দেশখালী মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গিয়ে ধাক্কা রাজ্যের। অন্যদিকে রাজ্যপালের পদের অপমান এবার করা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কলকাতার পুলিশ কমিশনার এবং ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। খবর সংবাদ সংস্থা সূত্রে জানিয়ে ফের বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল নেতা সাংসদরা এক্স হ্যান্ডেলে সোচ্চার। তাদের যুক্তি, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর কোনো রাজ্যের আইপিএস আধিকারিকদের বিরুদ্ধে এভাবে ব্যবস্থা নেওয়া যায় না। ব্যারাকপুরে পুজো কমিটির দখল নিয়ে বিবাদ, বেঘোরে প্রাণ গেল কমিটির সদস্যের। হুমকির ভয়ে মৃত্যু, দাবি পরিবারের। কাঠগড়ায় ব্যারাকপুরের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী মুখার্জি। কমিটি পছন্দ না হওয়ায় মিটিংয়ে দলবল নিয়ে চড়াও হন কাউন্সিলর। কমিটির সদস্যদের সঙ্গে কাউন্সিলর অনুগামীদের গোলমাল বাঁধে। আর সেই সময় ক্লাবের পাশ দিয়ে যাচ্ছিলেন পার্থ চৌধুরী। পার্থকে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ভয় পেয়ে রিকশা থেকে পড়ে মৃত্যু, এমনটাই দাবি পরিবারের। নজর রাখতেই হচ্ছে উত্তরবঙ্গে গজলডোবায় প্রায় 5000 হেক্টর সরকারি জমি দখলের অভিযোগ তৃণমূল নেতাদের একাংশের বিরুদ্ধে। সরকারি জমি দখলের খবর প্রথম থেকে দেখিয়ে আসছি আমরা টিভি9 বাংলা। অভিযোগ, নেতাদের মদতেই পোড়াঝাড়, ডাবগ্রাম, ফুলবাড়ি, সেখানে সরকারি জমিতে গড়ে উঠেছে কলোনি, রিসর্ট, হোটেল, চা বাগান। ফুলে ফেপে উঠেছে কারবার। হু হু করে সম্পত্তি বাড়ছে নেতাদের। প্রভাবশালী নেতাদের হাত থাকায় চুপ প্রশাসন। দখল হওয়া সরকারি জমি আদৌ উদ্ধার হবে কিনা সেই প্রশ্নও থাকছে। আমরা এই 5-5টা খবরের মধ্যে থেকে কোন খবর নিয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ চালাবো? দেখো, আবার রুমেলা, রাজ্যপাল রাজ্য সংঘাত। আচ্ছা, এই সংঘাতের কেন কোনো শেষ নেই? অদ্ভুত ব্যাপার, আমি সেটা তোমায় বলতে যাচ্ছিলাম। আমরা সারা বছর ধরে যতদিন রাজ্যপালরা বিভিন্ন সময়ে পদে আসীন থাকেন, আমাদের কিন্তু আবার রাজ্যপাল রাজ্য, এই হেডিংটা আমাদের মনে কোথাও লিখে রাখলে হবে, জাস্ট কপি পেস্ট করে দিলে। আর এবার নবতম সংযোজন, রাজ্যপাল পদের অপমান এবার নাকি করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কলকাতার পুলিশ কমিশনার এবং ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, এমনই খবরটা জানিয়েছে সংবাদ সংস্থা। এবার সেটা নিয়ে অবশ্যই একটা ফের বিতর্ক শুরু হয়েছে। তৃণমূলের নেতারা, সাংসদরা এক্স হ্যান্ডেলে সবাই সোচ্চার এবং তাদের যুক্তি, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় কোনো রাজ্যের আইপিএস আধিকারিকদের বিরুদ্ধে এভাবে ব্যবস্থা নেওয়া যায় না। কিন্তু পুলিশ প্রশাসনের একাংশই বলছে যে আইপিএস এবং আইএসদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং বা ডিওপিটির হাতে রয়েছে। এই ডিওপিটিতেই 2 আইপিএসের বিরুদ্ধে সংবিধান অমান্য করার লিখিত অভিযোগ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এর আগেও অনেক, আলাপন বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে, তা নিয়ে এখনো তিনি পেনশন পান না। কিন্তু আমাদের একটা জিনিস জানতে হবে যে রুমেলা, এই যে কমপ্লেন্ট হলো তার ভিত্তিতে স্বরাষ্ট্রমন্ত্রক কি সত্যি কোনো ব্যবস্থা নিতে পারে না পারে না, দুরকম ভিন্ন মত রয়েছে। হ্যাঁ, একদমই তাই। রাজ্যপালের রিপোর্ট,
এবং রিপোর্টের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পদক্ষেপ, আর পদক্ষেপ শুরু হতেই আবার বিতর্ক। আমরা সরাসরি চলে যাই, আমাদের প্রতিনিধি দীক্ষা ভুইয়া আমাদেরকে আরো ডিটেইলে বলতে পারবেন। দীক্ষা, দেখো, যেটা স্বরাষ্ট্র মন্ত্রক থেকে গতকাল এক সংবাদ সংস্থা উদ্ধৃত করেছে যে রাজ্যপালের চিঠির ভিত্তিতে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া শুরু হয়েছে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। এখন এটা নিয়েই যে বিতর্ক দানা বাঁধছে, সেখানে কিন্তু পুলিশ প্রশাসনের একাংশ বলছে ডিওপিটি নির্দেশ দিয়েছে এমএইচএকে যে তাদের বিরুদ্ধে, এই দুজনকার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন হবে। কিন্তু সত্যি কি এমএইচএ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, সরাসরি রাজ্যকে এড়িয়ে এই ব্যবস্থা নিতে পারে না? রাজ্যকে, অর্থাৎ ক্যাডার স্টেট যেটাকে বলা হয়, তাকে এড়িয়ে কি এই ব্যবস্থা নিতে পারে? একাংশ বলছে পারে, কারণ এমএইচএর হাতে সমস্ত ক্ষমতা আছে। ডিওপিটির কাছে নালিশ করেছেন, ডিওপিটি এমএইচএকে নির্দেশ দিয়েছে এবং তার ভিত্তিতে করতে পারেন। আবার পুলিশের একাংশ বলছে পারেন না, কারণ ক্যাডার স্টেট এড়িয়ে, অর্থাৎ স্টেটকে এড়িয়ে পারেন না, সেক্ষেত্রে স্টেটের মাধ্যমেই এই অ্যাকশন নিতে হবে। আমার কাছে একটা জিনিস খুব অদ্ভুত লাগছে, একটা অংশ বলছে পারে, একটা অংশ বলছে পারে না। একটা তো সত্যি থাকবে, সেই সত্যিটা কি সেটা কি তুমি বলতে পারবেন? অবশ্য তুমিও এই হতে পারে হতে পারে না একটা কি বলবো জালে জড়িয়ে পড়েছো। নিয়মটা কি সেটাও তো আমরা একটা পজিটিভ গাইডেন্স পেতেই পারি। কারণ দীক্ষা, তোমার মনে থাকবে অতীতে আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু যে ফর্মেই হোক একটা কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নিতে পেরেছেন, এবং আমি যতদূর জানি আজকের দিন অবধি আলাপন বন্দ্যোপাধ্যায়ের পেনশনটা আটকে রাখা আছে। তার মানে শাস্তি নেওয়া যায়। আবার আরেকটা ভার্জন আছে যে শাস্তি কখনোই নিতে পারে না, স্টেট ক্যাডারের আন্ডারে তারা পড়ছে। এটা তোমার কাছে কি কোনো তথ্য আছে, না তুমিও সেই হয় না হয় জালে জড়িয়ে আছো? কিছুটা তো জড়িয়ে থাকার বিষয় আছে, কারণ আমরা দেখেছি অতীতে যার নাম আমরা নিতে পারছি তিনি এখনও অ্যাডভাইজার টু সিএম পদে রয়েছেন, অর্থাৎ আলাপন বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিয়েছিল, এখনও আইনি জটিলতায় তিনি রয়েছেন। কিন্তু যেটা আইপিএসদের ক্ষেত্রেও কিন্তু আমরা যেটা জানতে পারছি, প্রশাসনের একাংশ কর্তারা বলছেন ব্যবস্থা নিতে পারবেন, কারণ আলটিমেট জায়গা হচ্ছে এমএইচএ এবং ডিওপিটির মাধ্যমে তারা ট্রেনিং পেলেও কিন্তু আলটিমেট এই দুটো জায়গা। ডিওপিটি যেটা করে আইএস আইপিএসদের ক্যাডার রেগুলেটিং সংস্থা হলেও ডিওপিটি এমএইচএকে বলে আইপিএসদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার জন্য। এখানে কিন্তু এমএইচএ ব্যবস্থাটা নিচ্ছে, ফলে এমএইচএ ব্যবস্থা নেবে। এটা সত্যি কথাই কি এমএইচএ ডিপার্টমেন্টাল অ্যাকশন যখন ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়েছে তারা একটা কোনো ব্যবস্থা নেবে, কিন্তু সেই সিদ্ধান্ত রাজ্য সরকার কি আদৌ গ্রহণ করবেন নাকি? এখানেও যেমন আমরা দেখেছিলাম আলাপন বাবুর ক্ষেত্রে হয়েছিল যে একটা আইনি জটিলতা তৈরি হয়েছিল, এখানেও সেরকম কোনো জটিলতা তৈরি হয় কিনা এখন কিন্তু দেখার বিষয়। কারণ এমএইচএ কিন্তু ডিসিপ্লিনারি অ্যাকশনের মাধ্যমে ফোকাস করতে পারে এবং অনেক কিছুই করতে পারে, যেটা আমরা জানতে পারছি। এর কোনো সলিউশন আসুক, আমরাও বোঝার চেষ্টা করব। অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় তিনি কি বলেছেন একবার শুনিয়ে দিই আমাদের দর্শকদের। অতীত অভিজ্ঞতা এবং যা দেখেছি যে যদি একজন স্টেট কাডারে কাজ করে সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, কিন্তু প্রাথমিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রাজ্য সরকার। সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু পারে না সরাসরি। রাজ্যপাল তো ব্যবস্থা নিতে পারে না, রাজ্যপাল চিঠি দিয়েছে, রাজ্যপাল তো ব্যবস্থা নেয় না, মন্ত্রিসভা নেয়। অশোক গাঙ্গুলি কিন্তু খুব স্পেসিফিক্যালি বললেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো ব্যবস্থা নিতে পারে না। তো আমাদের এই পারে না আর পারের মাঝখানে কিছুদিন আটকে রাখি যতক্ষণ না একদম স্পেসিফিক ইনফরমেশন পাচ্ছি। রুমেল, আজকে এটা খুব ইন্টারেস্টিং ভিডিও যেটা আমরা আলোচনা করছিলাম, কাশ্মীরের দারুণ একটা ভিডিও পাওয়া গেছে। দেখো, সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে যে কাশ্মীরে শান্তি ফিরে এসছে, সত্যি কিন্তু এখনো দিয়ে আসেনি। প্রতিদিন প্রতি সপ্তাহে কোনো না কোনো একটা খবরের জন্য ওয়েট করতে আমাদের। এবং আমি যদি দেখি গত এক মাসে সেই জঙ্গি হানার বারবারন্তর বেড়েছে। ইনফ্যাক্ট যেদিনকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছিলেন নরেন্দ্র মোদী, সেদিন বিকেলেও এটি বাসে হামলা হয়। কেন হচ্ছে, কেন এই বারবারন্তর? এবং এই হামলার মধ্যে কিন্তু একটা দারুণ একটা পেয়েছি, একটা আলমারি, জানেন, একটা আলমারির মধ্যে বাংকার, সেখানে লুকিয়ে ছিল কুলগ্রামের এনকাউন্টারের খতম হওয়া 4 জঙ্গি। বাইরে থেকে দেখলে মনে হবে আস্ত একটা আলমারি, কিন্তু তার দরজা খুলতেই নিরাপত্তা রক্ষীরা বুঝতে পারলেন যে এটা কোনো সাধারণ আলমারি নয়। এই আলমারির ভেতর দিয়ে তৈরি করা হয়েছিল একটা সুড়ঙ্গ, সেখানে গিয়ে ঠেকছে একটা বাংকারে, এবং সেই বাংকারে আশ্রয় নিয়েছিল কাশ্মীরের কুলগ্রামে এনকাউন্টারে নিহত 4 জঙ্গি। এমনই দাবি করলো জম্মু ও কাশ্মীর পুলিশ। শনিবার কুলগ্রাম জেলার
মদের গ্রামের ফ্রিসাল এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে যৌথ অভিযান শুরু করেছিল সিআরপিএফ জওয়ান এবং স্থানীয় পুলিশ। গ্রামে আধা সেনা এবং পুলিশ আধিকারিকরা ঢোকার পরেই শুরু হয় জোর গুলির লড়াই এবং সেই গুলির লড়াইয়ে 4 জঙ্গিকে নিকেশ করা হয়। রুমেলা, দুর্ধর্ষ ভিজুয়াল, একদম মনে হচ্ছে একদম একটা সাই-ফাই থ্রিলারের দেখছি আমরা, তাই না? আমরা কি এখন এটার কি কোনো ভিজুয়ালটা দেখাবো আরেকবার? আমরা আরো একবার ছবিটা দিই আমাদের দর্শকদের। আপনারা দেখছেন, দেখে বাইরে থেকে মনে হবে আলমারি, কিন্তু তা খুলতেই ভেতরে বাংকার, সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল। এই ছবিটা আপনারা দেখুন, কুলগাঁওয়ে আলমারির মধ্যে আস্ত বাংকার। এইখানে এই আলমারির ভেতর এই বাংকারে ঢোকাটাই কি কষ্টসাধ্য ব্যাপার। আমার যেটা মনে লাগে, অবাক হচ্ছে, দেখো এটা তো দুম করে হয়নি। এই বাংকারটা বানিয়েছে ওরা সুচতুরভাবে, সুকৌশলে বানিয়েছে, এবং কাশ্মীরের বিভিন্ন গ্রামে কোথায় কোথায় এরকম বাংকার বানানো আছে, এবং বাংকারে আজকের দিনে এক্ষুনি কোন জঙ্গি লুকিয়ে আছে আমরা জানি না, সেটাই সব থেকে ভয়ের ব্যাপার রুমেলা। এবং তাই জন্যই আমরা দেখতে পাচ্ছি কাশ্মীরের বিভিন্ন জায়গাতেই কিন্তু সাধারণ মানুষের মুভমেন্ট সেটা রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে। হাঁটা চলার ক্ষেত্রে সেখানে একটা বেড়াজাল তৈরি করা হয়েছে যে সকলের ফ্রি মুভমেন্টটা একটু রেস্ট্রিক্টেড, কারণ কখন কি হয়ে যায়। ঠিকই রুমেলা, যাক, এটা খুব ইন্টারেস্টিং ভিজুয়াল, আমার দেখে খুব ভালো লাগলো, তখনই সিলেক্ট করলাম, এটা দেখাতে হবে।